শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মূলত ক্লাসটা শুরু করতাম শুভ বিকেল বলে, কিন্তু এখন তো একেবারেই সন্ধ্যা চলে আসছে, এই জন্য শুভ সন্ধ্যা বলেই আমরা ক্লাসটি শুরু করছি। আমাদের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের ক্লাস রাজশাহী কলেজের পক্ষ থেকে এবং সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগত। আমরা আমাদের আলোচনায় আমাদের প্রথম অধ্যায়ের আলোচনায় আছি। সেই প্রথম অধ্যায় আলোচনা আজকে তৃতীয় ক্লাস। আজকের আমাদের আলোচ্য বিষয় সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য। আশা করি আমাদের সাথে এই লাইভে অথবা পরবর্তীতে যারা ক্লাস দেখবে তাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমরা ক্লাস শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গত আগের ক্লাসে আমরা যেটি আলোচনা করেছিলাম একটু মনে করাতে চাই। তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো যে আমরা প্রথম ক্লাসে কি করেছি। আমরা সমাজকর্মের পাঠ্যসূচি বা পাঠ্যক্রম এবং ধারণাটি আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে আমরা যদি আজকে আমাদের আগের ক্লাসগুলোর বা সেশনগুলোর একটু রিক্যাপ বা মনে মনে চিন্তা করি, তাহলে আমাদের প্রথম ক্লাস কি ছিল? প্রথম ক্লাস ছিল সমাজকর্মের ধারণা। আশা করি মনে আছে। এর পরের ধাপে আমরা যদি চলে আসি, আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ সমাজকর্ম কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে। আমরা লক্ষ্য সম্পর্কে বলেছিলাম যে লক্ষ্য হচ্ছে কোনো কিছু অর্জনের আশা, আর উদ্দেশ্য হচ্ছে অর্জনের জন্য চেষ্টা করা। তাহলে একটি প্রত্যাশা এবং একটি বাস্তবায়ন, এটাই হচ্ছে মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য। আর সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্যকে যদি সংক্ষিপ্ত কথায় বা একটা কথায় আমরা নিয়ে আসি, তাহলে সেখানে বলতে হয়, আমাদের বোর্ডে যদি একটু তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে সামাজিক ভূমিকা পালনের জন্য কি হচ্ছে, সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তাহলে এই যে জনগণকে তার সামাজিক ভূমিকা পালন এবং সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় সক্ষম করা আর অনুকূল পরিবেশ, সামাজিক পরিবেশ সৃষ্টি করা, এই জন্য আমাদের কি দরকার? এই জন্য আমরা এই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে কয়টা স্টেপে বা কয়টা ধাপে ভাগ করেছি। এই ধাপ আনতে গিয়ে আমরা কি বলছি? সকল মানুষের সামগ্রিক কল্যাণ। সকল মানুষ বলতে জাতি, ধর্ম, বর্ণ সকল কিছু নির্বিশেষে সামগ্রিক, তাদের মনোদৈহিক, তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, এমনকি সাংস্কৃতিক কল্যাণও কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আসে। আমাদের দ্বিতীয় যেটি আছে, একটু যদি আমরা খেয়াল করি, সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন। আমাদের যার যা সামাজিক ভূমিকা আছে, সেই সামাজিক ভূমিকা পালন করতে গিয়ে আমাদের অন্তর্নিহিত যে একটা শক্তি আছে, যে ক্ষমতাটা আছে, ক্ষমতা মানে কিন্তু অর্থ, টাকা, পয়সা, শারীরিক সক্ষমতা, এই ক্ষমতা না। আমাদের ভিতরের যে একটা উইল ফোর্স আছে, এই উইল ফোর্সটার উন্নয়ন ঘটানো। প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু এক একটি প্রতিভা আছে এবং সেই প্রতিভার কি করা? ডেভেলপমেন্ট করা। এই প্রসঙ্গে একটু সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের বলি, আমি তো তোমাদের আগে বলেছি যে জাস্ট তোমাদের থেকে অল্প কিছুদিন অর্থাৎ 40 বছর আগে আমি এখানকার শিক্ষার্থী ছিলাম। আমার সাথে আমার একজন সহপাঠী, তিনি কিন্তু অন্ধ ছিলেন। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে, ঠিক রাজশাহী কলেজের পাশে যে স্কুলটি, এই কলেজিয়েট স্কুল থেকে সে মানবিক শাখায় এসএসসি পাশ করে পরবর্তীতে আমাদের সাথে রাজশাহী কলেজে ভর্তি হয়। রাজশাহী কলেজের পাঠ সমাপ্ত করে আমাদের সেই বন্ধুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং এমএ পাশ করে। তাহলে এই যে একজন অন্ধ মানুষ, একবারে জন্মান্ধ, তার দুই চোখই কিন্তু কিছু দেখতে পায় না। সে বর্তমান বাংলাদেশ সরকারের একজন দ্বিতীয় শ্রেণীর তিনি কর্মকর্তা। যাই হোক, সে পরিচয় আমরা যাচ্ছি না। এই ব্যক্তিটির কি হলো, সামাজিক ভূমিকা পালনের যে ক্ষমতা, সেটার কিন্তু ডেভেলপমেন্ট ঘটানো গেছে। বিধায় সাধারণত আমাদের দেশে আমরা অন্ধ মানুষ বা শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পন্ন যে মানুষ, সেই মানুষগুলোকে কি দেখি, যে তারা অন্যের সাহায্য বা অনুগ্রহ লাভ করে তারা জীবনে বেঁচে থাকছে। কিন্তু এখানে একজন অন্ধ মানুষ বা শারীরিক সক্ষমতাবিহীন মানুষ বা এই বিশেষ মানুষের ক্যাটাগরিতে সে কিন্তু তার সামাজিক ভূমিকা পালনের জন্য ক্ষমতার উন্নয়ন ঘটাতে পেরেছে। তার মেধা, তার জ্ঞান চর্চার মাধ্যমে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার ডিগ্রি অর্জন করেছে। এরপরে আমরা আসি, তাহলে আমাদের দ্বিতীয়টা বোঝা গেল যে সামাজিক ভূমিকা পালনের ক্ষমতার উন্নয়ন, যে আমাদের প্রত্যেকের নিজ নিজ এক একটি সামাজিক ভূমিকা আছে। এই সামাজিক ভূমিকা পালন করার জন্য আমার যে উইল ফোর্স, যে পাওয়ারের দরকার, সেই পাওয়ারটি এর ডেভেলপমেন্ট করা। যেমন আমাদের মোবাইলের বা কোনো জায়গায় আমরা শক্তির সাহায্যে যেটি ব্যবহার করি, সেটা কি আমাদের যখন পাওয়ার কমে যায় কি হয়, চার্জ দিতে হয়। সেটা কি হয়, তার যে ক্ষমতা সেটাকে ডেভেলপমেন্ট করা। এই ডেভেলপমেন্টটাই হচ্ছে কিন্তু চার্জ দেওয়াটাই হচ্ছে এই যে সামাজিক ভূমিকা পালনের এই উন্নয়ন করা। এটা একটা লক্ষ্য উদ্দেশ্য। এরপরে আমরা আসি ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান। আমরা তো বিভিন্ন রকম পরিবেশ থেকে এসেছি, তাই না? এই পরিবেশের সাথে আমার অ্যাডজাস্টমেন্ট, তোমরা যারা দূর গ্রাম থেকে বা মফস্বল অঞ্চল থেকে এসএসসি পাশ করে এই রাজশাহী শহরের মতো একটি শহরে বা বিভাগীয় শহরে তোমরা লেখাপড়া করতে আসছো, যদি কেউ বাড়িতে থাকো সেটি এক ধরনের পরিবেশ, যদি হোস্টেলে থাকো সেটি এক ধরনের পরিবেশ, আবার যদি তুমি মেসে থাকো সেটা ভিন্ন ধরনের পরিবেশ। এই যে তোমার পরিবেশের মধ্যে তোমাকে কি করতে হবে, সামঞ্জস্য বিধান করে বা অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হবে। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যটা কি, যে তাকে এই অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য বিধানে সাহায্য করা। এরপর আমরা চতুর্থটা বলছি কি, সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রতিভা আছে। কার ভিতর কি প্রতিভা আছে আমরা তো জানি না। যদি সেটাকে ডেভেলপমেন্ট করা যায়, প্রতিভার বিকাশ ঘটানো যায়, তাহলে কি হবে, তাহলে তার ওই যে সামগ্রিক কল্যাণ, আমাদের প্রথমটি সামগ্রিক কল্যাণ যেমন ঘটবে, আমাদের সামাজিক ভূমিকার উন্নয়ন যেমন ঘটবে, আমাদের কি হবে, আমরা আমাদের ক্ষমতাটি যথাযথভাবে পালন করতে পারবো। এই সুপ্ত প্রতিভার বিকাশ সাধন বিষয়টি এইরকমই। এরপর আসছে পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন। কিসের পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন? পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন হচ্ছে সমাজের তথা মানুষের। তুমি একসময় ছোট্ট ছিলে, ঠিকমতো হাঁটতে পারো নাই, আস্তে আস্তে ধাপে ধাপে হাঁটা শিখেছো, স্কুল যাওয়া শিখেছো। স্কুল যাওয়া শিখে একবারে কি সুন্দর মতো লিখতে পেরেছো? লিখতে পারো নাই, কোন রকমে লিখছো, একটা বেঁকে যাচ্ছে, একটা সোজা হচ্ছে। আস্তে 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 তোমার অনেক পরিবর্তন এবং ডেভেলপমেন্ট এসছে। এই যে পরিবর্তন এবং যে ডেভেলপমেন্টটা, এই পরিবর্তন বা ডেভেলপমেন্টটা এটা কি হতে হবে, গঠনমূলক এবং পরিকল্পিত। যদি পরিকল্পিতভাবে এবং গঠনমূলকভাবে পরিবর্তনটি আনা যায় বা পরিবর্তন করা যায়, তাহলেই কিন্তু সুপ্ত প্রতিভার বিকাশ সাধন হবে, আবার সামাজিক ভূমিকা পালন বা সামগ্রিক কল্যাণ সবকিছু চলে আসবে। এরপরে আমরা কি বলছি, বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি। আর্থসামাজিক বলতে অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশ, বাঞ্ছিত যেটা আমরা আকাঙ্ক্ষা করি এরকম সামাজিক পরিবেশ সৃষ্টি। আর সামাজিক পরিবেশের সাথে সাথে কিন্তু অর্থনৈতিক পরিবেশটাও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বাঞ্ছিত অর্থনৈতিক সামাজিক পরিবেশ, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমি অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, অর্থনৈতিক উন্নতি আমি ঘটাতে পারবো, কিন্তু অবশ্যই সেটা হতে হবে বৈধভাবে বা বৈধ পথে। যদি আমরা বৈধভাবে বৈধ পথে কি করতে পারি, অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশ সৃষ্টি করতে পারি, তবেই আমরা কিন্তু আমাদের সেই পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন আনতে সক্ষম হব। তারপর আমরা বলছিলাম সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন। এটি সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য। কি সক্ষমতা অর্জন? নিজের সমস্যা যেন নিজেই সমাধান করতে সক্ষম হই বা নিজের সমস্যা নিজে সমাধান করতে পারি, সেই
স্কিলনেস বা সেই সক্ষমতা আমাকে অর্জন করতে হবে, যাতে করে যখনই যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যাটা আমি সমাধান করতে পারবো বা আমি সমাধান করতে সক্ষম। যদি সক্ষমতা আসে তাহলে কোনো সমস্যায় আমার কাছে সমস্যা হবে না, কেননা সেটা আমি সমাধান করার রোডম্যাপটি জানি, আমি সেটি সমাধান করার ওইটি আমার জানা আছে। এরপর আমরা বলছি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। যে কোনো উন্নয়নমূলক কাজ হোক বা যে কোনো কাজ হোক, সেই কাজে যদি জনগণ অংশগ্রহণ না করে তাহলে কিন্তু উন্নয়ন ঘটানো বা ওই যে মানুষের আমরা শুরুতেই বলেছিলাম সামগ্রিক কল্যাণ, এই সামগ্রিক কল্যাণ ঘটানো কিন্তু সম্ভব না। জনগণের অংশগ্রহণ করতে হবে। যেরকম ভাবে তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বা হাজিরার ব্যাপারে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং সেটা খুব সিরিয়াসলি কাউন্ট করা হয়। এই যে সিরিয়াসলি কাউন্ট করা বা ক্লাসের ব্যাপারে তোমাদেরকে পুনঃ যে তাগিদ দেয়া, যখন আমাদের আর কি মানে মূল ক্লাস চলে, এরকম অনলাইন ক্লাসের কথা না, মূল ক্লাস চলে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে সেখানে যদি শিক্ষার্থী উপস্থিত না হয়, শিক্ষক তো উপস্থিত হচ্ছেনই, কিন্তু মূল ক্লাসটা কাদের? এই যে জনগণ বলতে আমরা যদি ক্লাসের সাথে উদাহরণ নিই, এখানে কিন্তু আমাদের শিক্ষার্থীরাই হলো আমাদের জনগণ। তারা যদি সঠিকভাবে না আসে, ক্লাস না করে, তাহলে অনেক আলোচ্য বিষয় আছে, ওই বাধাই করা বইয়ের ওইটুকুর মধ্যে কিন্তু সমস্ত আলোচনা আনা যায় না বা সম্ভব হয় না, সীমিত আকারে সেখানে থাকে। এই যে বিভিন্ন শিক্ষকের কথায়, আমাদের আলোচনায় এবং তোমাদের সরাসরি পার্টিসিপেশনে যে বিষয়টি আসে, সেখানে কি হয়, তোমার উন্নয়ন বা ডেভেলপমেন্টটা আরো ভালোভাবে হচ্ছে। তাহলে সেখানে যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগ্রহণ, যে কোনো কাজে সেই যাদের জন্য যার যার সামাজিক ভূমিকা আছে যেখানে, তার অংশগ্রহণটাই কিন্তু অত্যন্ত জরুরি। সে যদি সঠিকভাবে অংশগ্রহণ করে বা যথাযথভাবে অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণটি তার জন্য যথার্থ হবে। এরপর আমরা বলছি সর্বজনীন কল্যাণ, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের কথা এখানে বলা হচ্ছে বা এটি একটি লক্ষ্য উদ্দেশ্য। এরপরে বলা হচ্ছে সব থেকে শেষে আমরা বলছি সম্পদের সদ্ব্যবহার ও উন্নয়ন। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে আমরা তো জানি যে সম্পদ সব সময়ের জন্য কি সীমিত বা কম। এই সীমিত সম্পদকে সদ্ব্যবহারের মাধ্যমে কি করা, উন্নয়ন করা। আমরা আমাদের আজকের পেপারে আমরা যদি দেখি, গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি জায়গায় বক্তৃতায় বলেছেন যে আমাদের প্রয়োজনীয় বা জরুরি প্রয়োজনের অতিরিক্ত ব্যয় না করার কথা। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আবারও যদি এরকম দ্বিতীয় ধাক্কাটি আসে বা পরের ধাক্কাগুলি আসে, সেগুলি থেকে এ করার জন্য তিনি কিন্তু এরকম একটি দেশকে বা জাতিকে একটি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা কিন্তু আমাদের এইখানকার নির্দেশনার সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? কি মিলছে? যে সম্পদের সদ্ব্যবহার করা এবং সেই সীমিত সম্পদের সদ্ব্যবহার করে আমাদের উন্নয়ন ঘটানো। মূলত এই সকল মানে যে কয়টি আমরা বললাম, এগুলোই হচ্ছে আমাদের সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। এরপর আমরা চলে আসি আমাদের আজকের ক্লাসে। আজকের আলোচ্য বিষয় হলো সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য। প্রকৃতি বলতে কি, আমরা এখানে স্লাইডে যেটা বলছি কি, বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান ও সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত। সমাজকর্ম কিন্তু নিজে নিজে কোনো পেশা না, এটা একটা সাহায্যকারী পেশা। এ প্রসঙ্গে একটু তোমাদের জানার জন্য একটু যুক্ত করে দিই, সেটা হচ্ছে যে মানুষ যখন কোনো কিছুর উপর জ্ঞান অর্জন করে সেটাকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে গ্রহণ করে, সেটাকেই বলা হয় পেশা। যেমন চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করে যখন একজন মানুষ ডাক্তারি করে, তখন সেটি হচ্ছে পেশা। যখন প্রকৌশল বিদ্যা অর্জন করে একজন মানুষ প্রকৌশলী হন, সেটি হচ্ছে পেশা। আইনের জ্ঞান অর্জন করে যখন একজন মানুষ আইনজীবী হন, তখন সেটি হচ্ছে পেশা। ঠিক একইভাবে কিন্তু সমাজকর্ম একটি পেশা, তবে সমাজকর্ম কোনো ডিরেক্ট বা সরাসরি কোনো পেশা না, এটা একটা সাহায্যকারী পেশা। প্রত্যেকটি পেশার সাথে সমাজকর্ম কিন্তু তার কর্মসূচির মাধ্যমে কি করছে, উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে বা উন্নয়ন ঘটাতে চেষ্টা করে। এটি সারা বিশ্বে স্বীকৃত। এখন আমাদের যারা তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো,
তোমরা যদি বলো যে স্যার এটা কি আমাদের দেশে স্বীকৃত, না, আমাদের দেশে বা আমাদের মতো এরকম উন্নয়নশীল দেশে কিন্তু এটা এখনো এইভাবে স্বীকৃতি পায়নি। কিন্তু অনেক জায়গাতেই আমাদের এই সমাজকর্মের জ্ঞানটা বা এটি সাহায্যকারী পেশা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা আরো যখন বিস্তারিত আলোচনায় যাব তখন সেখানে যাব, এখন আমরা এইখানকার আলোচনায় আসি। আর এই পেশার রয়েছে আলাদা কিছু প্রকৃতি, নেচার বা স্বভাব। দুঃখিত, একটু আমার স্লাইডে এখানে কিন্তু একটু বানানে ভুল হয়ে গেছে, পরবর্তীতে আমরা এটা কারেকশন করে দেব। ওখানে এর সাথে একটা ব ফলা হবে। এই স্বভাব আছে যেমন একটা জ্ঞানগত, দক্ষতাগত, ভূমিকাগত, প্রয়োগগত এবং পরিচিতিগত। জ্ঞানগতটা কি? জ্ঞানগত নেচারটা হলো অন্যান্য পেশার মতো কিন্তু সমাজকর্মের একটা জ্ঞান ভান্ডার আছে, সেখান থেকে সমাজকর্ম শিখতে হয়, জানতে হয়। সমাজকর্মের একটা নির্দিষ্ট সিলেবাস আছে। তোমরা যে সিলেবাসে পড়ছো একাদশ দ্বাদশ শ্রেণীতে, উচ্চতর শ্রেণীতে কিন্তু এরকম সিলেবাস আছে, যে সিলেবাস আমরা পড়ে এসছি। সমাজকর্মে যারা অনার্স এবং মাস্টার ডিগ্রিধারী অথবা পাস কোর্সেও যারা সমাজকর্ম পড়ে, তাদের কিন্তু একটা জ্ঞানগত নেচার আছে যে সমাজকর্ম পড়ার জন্য এই এই বিষয়ে এই বিষয়গুলি তোমাকে পড়তে হবে, জ্ঞানের এই শাখায় তোমাকে বিচরণ করতে হবে। যদি তোমাদের মধ্যে কেউ আগ্রহী হও বা ভবিষ্যতে সমাজকর্ম পড়ো, ঠিক আছে, তখন দেখবে যে এর নির্দিষ্ট একটা সিলেবাস আছে। এটা পড়তে গিয়ে কখনো তোমাকে এই সমাজ মনোবিজ্ঞান পড়তে হচ্ছে, কখনো তোমাকে অর্থনীতি পড়তে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তোমার পরিসংখ্যানের জ্ঞান লাগছে। এরকম অনেকগুলো আছে। এরকম জ্ঞানগত এর একটা নেচার আছে। তারপর বলা হচ্ছে দক্ষতাগত। দক্ষতাগত মানে এটা কি? এটা তোমার একটা বিষয় শুধু জ্ঞান অর্জন না, জ্ঞানের সাথে সাথে সেখানে তোমার স্কিলনেস বা দক্ষতা অর্জন করতে হবে। যেমন একজন এমবিবিএস পাশ করলেই ডাক্তার হয়। আমরা সদ্য এমবিবিএস পাশ করা ডাক্তারের কাছে যেতে যতটা আগ্রহী থাকি, তার থেকে বেশি যে ডাক্তারটি খুব বেশি দিন ধরে এই চিকিৎসা শাখার সাথে সম্পৃক্ত, আমরা সেই ডাক্তারটির সাথে যাই না, এই কাছে যাই না, কেননা তিনি দক্ষ বেশি, তিনি অনেক সংখ্যক রোগী দেখেছেন, অনেক রোগী সম্পর্কে, রোগের বিভিন্ন দিক, শাখা প্রশাখা সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। ঠিক একইভাবে পেশাগত দিকে সমাজকর্মের কিন্তু এই দক্ষতার দিকটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসছে ভূমিকাগত বিষয়। ভূমিকা কি? সমাজকর্মের এই যে আমরা জ্ঞান এবং দক্ষতার দিক গেলাম, এরপরে কিন্তু আমরা এটা কিন্তু শুরুতেই বলেছিলাম কি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। আর যখনই ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হচ্ছে তখন কিন্তু এর একটা ভূমিকাগত দিক আছে। সেই ভূমিকাগত দিক কি? বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্ম প্রয়োগের জন্য সামাজিক আইন, সমাজ সংস্কার, তারপরে বলা যায় যে আরো অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, এই সামাজিক নীতি প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সমাজকর্মের একটা ভূমিকা হচ্ছে এই ভূমিকাগত ভূমিকা। ভূমিকাগত ভূমিকাটা কি হবে? ভূমিকাগত ভূমিকা হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে। নীতি প্রণয়নে কোথায় কোথায় অসুবিধা আছে, কি কি এর পরিবর্তন ঘটানো দরকার, কি কি পরিমার্জন করার দরকার, এরকম একটি ভূমিকা পালন করে। এরপর আমরা আসছি প্রয়োগগত ক্ষেত্রে। প্রয়োগগত ক্ষেত্রে যখন বিভিন্ন নীতি, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়, বিশেষ করে কি নীতি? সামাজিক নীতি, যেটির সাথে সমাজকর্মের একটা সরাসরি সম্পর্ক আছে। আমরা আরো যখন সামনের দিকে পাঠের দিকে এগোবো, আমরা দেখব যে আমাদের একটি অধ্যায় আছে সামাজিক নীতি সম্পর্কিত। এই সামাজিক নীতিগুলোর যখন বাস্তবায়ন করতে যাওয়া হয়, তখন কি হয়? এর সমাজকর্মের একটা প্রয়োগগত দিকের কথা কিন্তু চলে আসে। আর যখনই প্রয়োগগত দিকের কথা চলে আসে বা প্রয়োগগত দিক আসে, তখন এটা কিন্তু সমাজকর্মের এই যে প্রকৃতিটাকে আরো সুন্দরভাবে বিশ্লেষণ করে। এরপর আমরা বলছি যে পরিচিতিগত একটা এর নেচার বা এর একটা প্রকৃতি। পরিচিতিগত নেচার মানে উন্নত বিশ্বে আমরা যদি ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, এইরকম দেশগুলোতে দেখি, সেখানে কিন্তু সমাজকর্মীদের একটা আলাদা আইডেন্টিটি বা একটি পেশাদারী বিষয় হিসেবে তাদের একটি পরিচয়গত দিক আছে। তাইলে এই যে আমরা পাঁচটি দিক থেকে সমাজকর্মের নেচার বা এর প্রকৃতিকে বিশ্লেষণ করলাম, এখান থেকে আমরা একটি কি জিনিস পাচ্ছি? এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমাজকর্ম হচ্ছে বহুমুখী সমাধান কেন্দ্রিক একটি সক্ষমকারী প্রক্রিয়া। এই যে বহুমুখী সমাধান কেন্দ্রিক সক্ষমকারী প্রক্রিয়া, এটা কি করছে? ব্যক্তিকে, দলকে, সমষ্টিকে
যেটা আমরা পরপর লিখেছি, ব্যক্তি, দল ও সমষ্টিকে সমৃদ্ধশালী পুনর্জীবন লাভে সাহায্য করার মানবহিতৈষী দর্শন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে সমাজের সব থেকে ক্ষুদ্র একক ব্যক্তি। আবার যখন মনে আছে তো সেই ব্যক্তির কথা, যে আমি যখন বলছি আমি, তখন আমার থেকে নিঃসঙ্গ অসহায় কিন্তু কিছু নাই, একেবারে সমাজের সব থেকে ছোট্ট একক আমি ব্যক্তি। এই আমি যখন চলে আসছি আরেকজন আমি, তারপর আমরা কি বলছি, আমরা। এই আমরা হচ্ছে দল, একাধিক ব্যক্তি যখন আসছে তখন সেটা আমরা হচ্ছে। আবার এই একাধিক দল যেখানে আসছে সেটা সমষ্টি, অর্থাৎ ধাপে ধাপে ব্যক্তি, দল এবং সমষ্টি, অর্থাৎ একজন ব্যক্তি, সেখান থেকে একটা গ্রুপ বা দল, আর সেইখান থেকে একটা সমষ্টি বা কমিউনিটি। একে কি করছে, সমৃদ্ধশালী করে পুনর্জীবন লাভ করতে সাহায্য করার মানবহিতৈষী দর্শন। যে যেখানে অসুবিধায় পড়ছে তাকে সেইখান থেকে কি করা হচ্ছে, তাকে ফিরিয়ে আনার বা সাহায্য করার একটা দর্শনের মধ্যে পড়ছে। তারপর কি বলছে, সামাজিক সমস্যার প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নে রয়েছে সেবামূলক কর্মতৎপরতা। আমরা গত ক্লাসেও কিন্তু বলেছিলাম যে সমস্যা সমাধানের 3টে স্টেজ, প্রতিকার করা, প্রতিরোধ করা, আর হচ্ছে উন্নয়ন। এই 3 ভাবে এর কর্মতৎপরতাটাকে বাড়িয়ে দেয়া, এটাই মূলত হচ্ছে সমাজকর্মের প্রকৃতি। অর্থাৎ সমাজকর্ম কি স্বভাবের বা কি নেচারের, এই জিনিসটা আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এরপর আমরা আসি বৈশিষ্ট্য বা বিশেষত্বতে। বৈশিষ্ট্য বা বিশেষত্ব হচ্ছে যে কোনো জিনিসের একটি স্বকীয়তা বা নিজস্বতা। স্বকীয়তা বা নিজস্বতা যদি আমরা বলি, এই যে তোমরা শিক্ষার্থীরা আছো, সব থেকে ভালো হতো যদি আমরা সরাসরি ক্লাসে থাকতে পারতাম। দেখো, এক একজন এক এক প্রতিষ্ঠান থেকে এসছো। যদি এই শহরের তোমরা শিক্ষার্থী হও, মানবিক শাখার শিক্ষার্থী যদি হও, যারা এসছো, তুমি যদি সরকারি পিএন গার্লস স্কুলের মানে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী হও, আর কেউ যদি রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী হয়, তাহলে সেখানে কি হচ্ছে, এই 2টা স্কুলের সাথে আমাদের এখানকার কলেজিয়েট স্কুল, ল্যাবরেটরি হাই স্কুল এবং শিরল হাই স্কুল, এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য থেকে থাকছে। অথবা যদি ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি হয়, অথবা আমাদের পার্শ্ববর্তী লোকনাথ হাই স্কুল হয়, সেখানে কিন্তু একটা একই শিক্ষা প্রতিষ্ঠান, সবাই সেখানে কি করছে, মাধ্যমিক পর্যন্ত, অবশ্য কলেজিয়েট স্কুলে উচ্চ মাধ্যমিক শ্রেণীও পড়ানো হয়। তারপরে যদি আমরা শুধু পিএন স্কুল এবং হেলানাবাদ স্কুল নামে যেটা আমাদের কাছে পরিচিত, এই 2টির কথা যদি আমরা বলি, 2টি গার্লস স্কুল, মেয়েরা পড়ে, তারপরে কি পার্থক্য আছে না? পার্থক্য আছে। বৈশিষ্ট্যগত স্বকীয়তা, কি স্বকীয়তা, পিএন গার্লস স্কুলে সেখানে ক্লাস 3 থেকে পড়া যায়, আর যতদূর সম্ভব হেলানাবাদ স্কুল বা রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় যেটি, সেখানে কিন্তু ক্লাস 6 থেকে ভর্তি হতে হয়। তাহলে এই যে একটা নেচারগত পার্থক্য, এখানে কিন্তু একই ধরনের প্রতিষ্ঠান, শুধু মেয়েরা পড়ছে। কলেজিয়েট ল্যাবরেটরির সাথে পার্থক্য, যে কলেজিয়েট ল্যাবরেটরিতে সেখানে শুধু ছেলেরা পড়ে, এখানে শুধু মেয়েরা পড়ে। আবার কোথাও কোথাও আরেকটু বলি, যদি ল্যাবরেটরি স্কুলের কোনো ছাত্র আমাদের থেকে থাকো, কোথাও কোথাও কিন্তু ল্যাবরেটরি স্কুল ছেলে মেয়ে উভয় পড়ে। ময়মনসিংহ ল্যাবরেটরি স্কুল যেটি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেখানে কিন্তু ছেলে মেয়ে উভয় শ্রেণীর, উভয় শাখার শিক্ষার্থীরা পড়ে। ঠিক আছে, তা এক একটা স্কুল বা এক একটা শিক্ষা প্রতিষ্ঠান একই ধাঁচের, একই নামের হলেও কিন্তু সেখানকার কি বিশেষত্ব বা স্বকীয়তা আলাদা। ঠিক একইভাবে সমাজকর্ম অন্যান্য সামাজিক বিজ্ঞানের মতো একটা সামাজিক বিজ্ঞান হলেও এর স্বকীয়তা বা বৈশিষ্ট্যকে আমরা একটু ভিন্নভাবে বা একটু মাইক্রোস্কোপিক ভাবে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। সমাজ, অনেকে যাদের সমাজ বিজ্ঞান আছে, আবার সমাজকর্ম, আমাদের রুটিনে প্রথম দিকে কিন্তু সমাজ কল্যাণ ছিল। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব। এখন মূলত আমাদের সাবজেক্টের নাম সমাজকর্ম। সমাজ বিজ্ঞানের সাথে পার্থক্য কোথায়, বা কি বৈশিষ্ট্য বা স্বকীয়তা কি কি আলাদা, বা অন্যান্য সামাজিক বিজ্ঞানে, সেটা আমরা পরবর্তী একটা অধ্যায়ে গিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র আমরা সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিই। সমাজকর্মের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যেটা বলা হচ্ছে যে সমাজকর্মের ক্ষেত্র, ভূমিকা, বিজ্ঞান আর কলার সমন্বয়তা, লক্ষ্য দল ইত্যাদি মিলিয়ে একটি অনন্য প্রকৃতির পেশা। এখানে কি হচ্ছে, এর ক্ষেত্র বা ফিল্ড,
এর রোল, আর এখানে একটি বিজ্ঞান কলার সমন্বয়তা আছে, জ্ঞানের বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা, এই দুইটা শাখার কিন্তু সমন্বয়তা এখানে আছে। তারপরে এখানে থাকছে কি লক্ষ্য দল, অর্থাৎ টার্গেট পিপুল বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যারা যেখানে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বা যেখানেই এরকম ভার্নারেবল গ্রুপ আছে সেখানে কিন্তু সমাজকর্ম তার কাজ করে। আর এই মানে গুলো মিলিয়ে সমাজকর্মকে বলা হচ্ছে একটা অনন্য প্রকৃতির পেশা। আচ্ছা, সমাজকর্মের প্রকৃতির বিবেচনায় এটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা সাধারণ বৈশিষ্ট্য খুব কমন, আর একটা বিশেষ বা স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রথমে সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি দেখি, সাধারণ বৈশিষ্ট্যগুলো কি আছে বলা হচ্ছে সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। সাধারণ বৈশিষ্ট্য সাহায্যকারী মানে কোথাও কোথাও সমাজকর্ম, আমরা শুরু একটু আগেই কিন্তু বলছিলাম যে সমাজকর্ম কিন্তু ডিরেক্ট কাজ করে না, সাহায্যকারী হিসাবে কাজ করে। কিরকম, আমরা হাসপাতাল চিকিৎসা সমাজকর্ম নামে আমাদের একটি শাখা আছে, অথবা বিদ্যালয় সমাজকর্ম নামে একটি শাখা আছে। সেই বিদ্যালয় সমাজকর্ম যেটি, সেটি সম্পর্কে একটু বলি না, আমরা চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে বলবো। চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে বলি, যদি তোমরা কেউ কখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাও এবং সেখানের আউটডোর বা বহির্বিভাগ, যেখানে এই বহির্বিভাগে দেখবে যে হাসপাতাল সমাজসেবা কর্মকর্তার কার্যালয় বলে একটি অফিস আছে। এই হাসপাতাল সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসা সমাজকর্ম ব্যবহার করা হয়। সমাজকর্মের যে শাখা আছে এটা আমরা দ্বাদশ শ্রেণীতে গিয়ে দ্বিতীয় পত্রে পড়ব, তখন আরো বিস্তারিত ব্যাখ্যা করব। এখনকার ইয়েতে আসি, এই হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা যিনি, তিনি কি করেন, অসহায় দুস্থ রোগী যারা, বা সেই যে লক্ষ্য দলের কথা বললাম, এরকম লক্ষ্য দলের রোগী যারা, যারা একটু বিবেকবান, বিবেচনাবান বা যাদের মধ্যে সেরকম জ্ঞান আছে, তারা কিন্তু না। যারা ওই চিকিৎসা নিতে ভয় পায়, যারা ওষুধ ঠিক মতো কিনতে পারবে না, অথবা যারা ওষুধ খাওয়ার সঠিক নিয়ম মেনে চলবে না, এদেরকে কি করে হাসপাতাল সমাজকর্মী তাকে চিকিৎসা সেবা পেতে সাহায্য করে। চিকিৎসা সেবাটা মূলত কে দেন? চিকিৎসা সেবাটা দেন ডাক্তার, চিকিৎসা সেবা দেন ওই নার্স বা ব্রাদার বা এইরকম লেভেলে যারা থাকে তারা। সমাজকর্মীদের কাজ হচ্ছে সেখানে সাহায্যকারী ভূমিকা পালন করা। আর এই সাহায্যকারী ভূমিকা পালন করতে গিয়ে কি হয়, উনি তাকে সেই সক্ষমতা অর্জনটা করিয়ে দেয়। এই জন্য সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্যে বলা হচ্ছে এটা একটা সাহায্যকারী এবং সক্ষমকারী পেশা। তারপরে বলা হচ্ছে সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর। কোনো ইচ্ছা হলো করে দিলাম, ইচ্ছা হলো না করলাম না, যেটি আমাদের সনাতনী সমাজ কল্যাণ ব্যবস্থা ছিল, সেই সনাতনী সমাজ কল্যাণ ব্যবস্থায় ওই কোনো সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ছিল না। আমার মনে চাইলো আমি একজন রাজা বা জমিদার, যদি আমি বাস্তবে কিন্তু না, সত্যিকার অর্থে যারা রাজা জমিদার ছিল, কোথাও মনে চাইলো কি করলো, একটি রাস্তা তৈরি করে দিল। কোথাও মনে চাইলো পথচারীদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসা যাওয়া করে, তাদের জন্য কি করলো, তাদের জন্য একটি সরাইখানা তৈরি করে দিল। মানুষের পানীয় জলের মানে প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন জায়গায় বড় বড় পুকুর, দিঘি, তখন তো ওই টিউবওয়েল বা এরকম পাম্পের ব্যবস্থা ছিল না, এরকম ব্যবস্থা করলো। এই যে আমাদের রাজশাহী শহরে কিন্তু দেখা যায় যে মহারানী হেমন্ত কুমারী, যিনি আমাদের রাজশাহী কলেজ হিন্দু হোস্টেলটি দান করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু এই শহরে পানি সরবরাহের একটা ব্যবস্থা করেছিলেন। এটা অবশ্য ব্রিটিশ আমলে। আর আমি যে জমিদার বা রাজাদের কথা বলছি সেটা অনেক আগে। সেখানে তখন কিন্তু ছিল এই যে ধর্মীয় মানবতাবোধ বা মানুষের ইচ্ছাধীন সেবাকর্ম। সেই ইচ্ছাধীন সেবাকর্ম যখন জ্ঞানে রূপান্তরিত হয়ে আসলো, তখন সেটা কিন্তু কি হচ্ছে, সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর। অর্থাৎ এখানে এলোমেলো ভাবে কাজ করবো তা না, কাজ করার আমার ধাপ বা লেভেলটা কি, আগে প্রতিরোধমূলক কাজ করার চেষ্টা করব, প্রতিরোধ না হলে প্রতিকার, আর এই প্রতিরোধ প্রতিকারের সমন্বয়ে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক বা উন্নয়ন করা। এইটা করার জন্য আমার কি লাগছে, সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান। এমনি এমনি কিন্তু এই সমাজ সেবা হতে পারে, সমাজ সংস্কার হতে পারে, এমনকি সমাজ কল্যাণও হতে পারে, কিন্তু সমাজ কর্মের ক্ষেত্রেই আমার কি লাগবে, সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান, যেটা আমরা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করি বা সেই বিশ্ববিদ্যালয় অর্জনের প্রাথমিক ধাপে তোমরা আছো। কি হচ্ছে, সিলেবাস ভিত্তিক
এই সমাজকর্মের সাধারণ ধারণা নিচ্ছ, এরপর সমাজকর্মের ইতিহাসে যাবে, তারপর অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কতে যাবে, তারপর সমাজকর্মের মূল্যবোধে যাবে। এই যে প্রতিটা বিষয় বা প্রতিটা দিক, এটি হচ্ছে কিন্তু সুশৃঙ্খল বৈজ্ঞানিক জ্ঞান। এরপরে আসি সমাজকর্ম সুসংগঠিত পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থী যে এখানেও একটি আমি বানান ভুল করেছি, অনুগ্রহ করে তোমরা এটিকে সঠিক পড়বে। এটা হবে গঠিত না, গঠিত ত। কি হচ্ছে? সমাজকর্ম সুসংগঠিত পদ্ধতি নির্ভর সমাধান। পদ্ধতি নির্ভর এই সমাজকর্মের কাজগুলোকে যেহেতু বিজ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর বাস্তবায়ন করার জন্য আমাদের কি হচ্ছে? আমাদের কিছু পদ্ধতির উপরে নির্ভর করতে হচ্ছে। আর এই পদ্ধতিটাই সমাজকর্মকে একটা সাধারণ বৈশিষ্ট্যে এনে দিচ্ছে। এই যে আমরা সাধারণ বৈশিষ্ট্যের কথা বলছি না, এটাই কিন্তু আমাদের পদ্ধতি নির্ভরতা, পদ্ধতি নির্ভর সমাধান। তাতে করে হচ্ছে কি, সমাধানটাকে আমরা স্থায়ীভাবে করতে পারছি। এরপরে আসি সমস্যা সমাধান প্রক্রিয়া। সমস্যা সমাধান প্রক্রিয়ার কিন্তু কিছু ধাপ আছে। আমরা যখন আরো গভীরে যাব তখন বিষয়টি ক্লিয়ার হব। তারপরেও বলি যে কিছু ধাপ, যেমন প্রথমে হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ কেন? যে সমস্যাটা কিভাবে উৎপত্তি হলো, কেন হলো। তুমি যখন ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে একটা সমস্যার কথা বলো, তোমার মাথা ব্যথা অথবা চোখে ব্যথা অথবা পেটে ব্যথা, ডাক্তার তোমাকে জিজ্ঞেস করে না যে তোমার যে মাথা ব্যথা হচ্ছে এটা কি কারণে হচ্ছে? তুমি কি অনেক রাত জাগো বা ঘুম ঠিক মতো হয় না? কি করছেন ডাক্তার সাহেব? তোমার তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহ করে কি করেন? পরের ধাপটাই হচ্ছে সমস্যা চিহ্নিত করা। সমস্যা যখন চিহ্নিত হয়ে গেল তখন আমরা বুঝলাম যে আমার মাথা ব্যথার কারণটা কি? রাত জাগা। তাহলে আমাকে রাত জাগা যাবে না, অনেক রাত জাগা যাবে না, আমাকে সময় মতো ঘুমোতে হবে। তাহলে আমার ওষুধের সাথে সাথে কিছু নিয়ম শৃঙ্খলা মানলে আমি ভালো থাকতে পারবো। তাহলে আমার সমাধান প্রক্রিয়াতে কি আসলো? আমার তথ্য সংগ্রহ হলো, সমস্যা চিহ্নিত হলো, এরপর আমি সমাধানে যাচ্ছি। সমাধানই শেষ তা না, এরপরেও থাকছে আমার মূল্যায়ন বা এভ্যালুয়েশন, যে সমাধানটা আমরা করলাম বা হলো আমরা নিলাম, সেই সমাধানটা কি আমাদের স্থায়ী হলো বা স্থায়ীভাবে করা গেল সমাধানটা, না সেই একবেলা, গত ক্লাসে যেমন বলেছিলাম, একবেলা ভাত চাইলাম, ভাত খেয়ে নিলাম, রাতের বেলা কি খাবো, আবারও রাতের বেলা হাত পাতবো, ওরকম না। সেই যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইয়েটা বললাম, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করবে আর একদিন, তাহলে উনি তখন বললেন, উনি একটা তাকে রাস্তা বের দেখিয়ে দিলেন যে তুমি জঙ্গল থেকে বা বন থেকে কাঠ কেটে তুমি সে কাঠ বিক্রি করো। তাহলে আমার মূল্যায়নটা, সমাধান বের করার পরে আমার মূল্যায়নটা সঠিক হচ্ছে কিনা, এই 3-4টে ধাপে আপাতত, অর্থাৎ তথ্য সংগ্রহ, সমস্যা চিহ্নিত করা, সমাধান দেয়া এবং সমাধানকে মূল্যায়ন করা, এইটাই হলো সমস্যা সমাধান প্রক্রিয়া। এটা সমাজকর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসি পেশাদার সেবা কর্ম। যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম সাহায্যকারী এবং সক্ষমকারী পেশা, তাহলে এটা আমার একটা পেশাদারিত্বের ব্যাপার আছে। পেশাদার সেবা কর্ম অর্থাৎ আমি যখন এই সেবাটা দিব, সেবার বিনিময়ে আমি কিন্তু আবার কিছু আর্নও করব বা রোজগারও করব। আর এই আর্ন বা রোজগার যদি করি তখন কিন্তু আমার দায়বদ্ধতা থাকবে। কি দায়বদ্ধতা? যে দায়বদ্ধতা থেকে উদাহরণ দিই, আমি জানি না এটা কতটা যুক্তিযুক্ত হবে, তারপরে বলি যে আমি যেহেতু শিক্ষকতার সাথে জড়িত এবং এখান থেকে আমি কি পাই? স্যালারি নিই। আমার কিন্তু এই যে সন্ধ্যের সময় বা এই যে বিকালে 4টা, 4:30 থেকে আমার ক্লাস ছিল, আমি কিন্তু সারাদিন প্রায় কলেজে ছিলাম। আমি 3টের সময় মানে আমার বিভাগ থেকে আমি ফ্রি হয়েছি, কিন্তু সেখানে আমার কিন্তু দায়বদ্ধতা থাকছে। যখন পেশাদার সেবা কর্ম হচ্ছে তখন যখন আমি সেখান থেকে আর্ন করতে পারছি, উপার্জন করতে পারছি, সেখানে কিন্তু আমার একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে। আর সেবা কর্মটা, পেশাদারি সেবা কর্মের বিষয়টা সেরকম যে আমি তো এমনি সেবা করব, তার সাথে আমার পেশাদারিত্ব যুক্ত হয়ে সেটা আমাকে আরো স্থায়ীভাবে করাচ্ছে। আমরা তাহলে আমাদের সাধারণ বৈশিষ্ট্য হলো, সাধারণ বৈশিষ্ট্যের পরে আমরা আসি এর কিছু নিজস্ব বা বিশেষ বৈশিষ্ট্য। এটা এখন তো অন্যান্য, যদি আমরা আগের স্লাইডটাতে যাই তাহলে আমরা দেখব যে এইগুলো, এই সাহায্যকারী, সক্ষমকারী, সুশৃঙ্খল বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি নির্ভর বা সুসংগঠিত পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া,
সমস্যার সমাধান প্রক্রিয়া এবং পেশাদার সেবাকর্ম, এগুলো কিন্তু সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য এবং হয়তো অনেক পেশাতেই বা অনেক কাজের সাথেই এই বিষয়গুলি পাওয়া যাবে। কিন্তু একান্ত সমাজকর্মে যেগুলো পাওয়া যাবে বা সমাজকর্মের মাইক্রোস্কোপিক যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সমাজকর্ম কখনো কিন্তু কোনো বিশেষ দিকের প্রতি দিক নির্দেশনা দেয় না, সামগ্রিক। অর্থাৎ অর্থনৈতিক, শুধু অর্থনৈতিক বা সামাজিক না, এখানে মনোদৈহিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, তারপরে উঁচু নিচ, লিঙ্গ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক, সবাইকে যখন এই সেবা কর্মের আওতায় বা আলাদা করে যখন ভাবনা করা হয় বা চিন্তা করা হয়, এটাই বলা হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এরপর আসি বহুমুখী পেশা। আইন পাঠ করে কেউ যেমন শুধুমাত্র ওকালতি করেন অথবা আইনজীবী হন অথবা বিচারক হন, এই সমাজকর্মের পেশাটা কিন্তু বহুমুখী। কিরকম বহুমুখী? যখন চিকিৎসা সমাজকর্মের সাথে একজন আছে তখন তিনি হাসপাতাল সমাজকর্মী বা মেডিকেল সোশ্যাল ওয়ার্কার। আবার যখন স্কুল সমাজকর্মে যাচ্ছে তখন কি হচ্ছে? সেই সমাজকর্মী কিন্তু হয়ে যাচ্ছে স্কুল সোশ্যাল ওয়ার্কার। আবার যখন তিনি ওই কোনো মানসিক অসুস্থ লোকের সাথে কাজ করতে যাচ্ছে তখন কিন্তু তিনি হয়ে যাচ্ছেন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। আবার যখন তিনি শিল্পক্ষেত্রে কাজ করতে যাচ্ছেন তখন তিনি কিন্তু শিল্প সমাজকর্মী হয়ে যাচ্ছেন। এই যে মানুষের সামগ্রিক বা চারিদিকে বা যে যে কাজের সাথে মানুষ জড়িত, হাসপাতাল সমাজকর্মী বা চিকিৎসা সমাজকর্মীর কাজ আর শিল্প সমাজকর্মীর কাজ, অর্থাৎ কলকারখানা যে এলাকায় আছে সেখানে মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য সেখানে কিন্তু শিল্প সমাজকর্মী অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় শ্রম কল্যাণ অফিসার থাকে, তিনি কিন্তু তার সমাজকর্মের জ্ঞানটা ব্যবহার করতে পারে। তাহলে আমরা কি দেখছি যে এখানকার পেশাটা ওই একমুখী না, এখানকার পেশাটা হচ্ছে বহুমুখী পেশা, বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাতে পারছি। তারপর আমরা বলছি সামাজিক সম্পর্ক ও ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ। সামাজিক সম্পর্ক, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, একজন শিক্ষক হিসেবে, টিচার হিসেবে আমার সামাজিক সম্পর্ক সব থেকে নিবিড় কাদের সাথে? আমার শিক্ষার্থীদের সাথে। এবং সেইখানে আমার ভূমিকা যেটি, সেটির প্রতি গুরুত্ব আরোপ করা বা সেটিকে যথার্থভাবে বা যথাযথভাবে পালন করা। আবার আমার সামাজিক সম্পর্ক, আমি যখন আমার এই কর্মস্থল ছেড়ে আমি যখন চলে যাচ্ছি আমার পরিবারের সাথে, তখন কিন্তু আমার সামাজিক সম্পর্ক এক ধরনের হচ্ছে না? সেখানে আমি কারোর স্বামী, কারোর আমি বাবা, কারোর আমি মামা, কারোর আমি চাচা, এই যে নানাবিধ সামাজিক সম্পর্ক, এবং সেখানে প্রত্যেকের কাছে আলাদা আলাদা কিন্তু রোল, তাই না? আলাদা আলাদা আমার ভূমিকা। তোমরা অবশ্যই আমার সন্তান তুল্য। এখন তোমাদের সাথে আমার যে সম্পর্ক বা ক্লাস নেওয়ার যে সম্পর্ক, এই সম্পর্কটা যদি আমি আমার পরিবারের সাথে বা বাড়ির সাথে গিয়ে করি, তাহলে কি সেটা একটা হাস্যকর দাঁড়াবে না? অথবা বন্ধুদের সাথে যে সম্পর্ক আমার, সেটি আমি শ্রেণীকক্ষে বা তোমাদের সাথে শুরু করলাম, এটা কেমন লাগবে? সম্পূর্ণ এটা কি হবে? আমার যে রোলটি তার বিপরীত, কিন্তু আমি কিন্তু সেই রোলেও থাকি বা সেই রকম একটি আমার রোলও কিন্তু আছে। তাহলে এই যে সামাজিক সম্পর্ক, নানাবিধ সামাজিক সম্পর্কের মধ্যে আমরা চলছি, আর এই নানাবিধ সামাজিক সম্পর্কের আমাদের কি হচ্ছে? নানাবিধ ভূমিকা আছে। এটার প্রতি গুরুত্ব আরোপ করে আমাদেরকে সেইভাবে কাজ করা যে সামাজিক সম্পর্ক আমার, এবং তার সাথে সাথে সামাজিক সম্পর্কের উপরে লেভেল রেখে আমার ভূমিকা পালন করা, যেটি এখানে আমরা নিয়ে আসছি। এটি সমাজকর্মের একটি আলাদা বৈশিষ্ট্য। তারপর আমরা বলছি ব্যক্তি ও পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ করা। কারণ একজন মানুষ একই ধরনের পরিবেশ থেকে কিন্তু আসে না। এই যে তোমরা বিভিন্ন ধরনের পরিবেশ থেকে এসছো, তাই না? কোনোটা গ্রামীণ পরিবেশ, কোনোটা শহরের পরিবেশ, কোনোটা সেই, যদিও এখন অলমোস্ট সারা দেশে বিদ্যুৎ সরবরাহ আছে, হয়তো এমন আমাদের সময় ছিল অনেক জায়গায়। আমার একটি বন্ধু বলতো
যে আগামী 100 বছরও আমার এলাকায়, কোন এলাকায় সেটি আমি বলবো না, ওই এলাকার অনেক আমাদের শিক্ষার্থী থাকতে পারে, হয়তো একটু মনোক্ষুণ্ণ হবে, কিন্তু তখনকার বাস্তবতা অনুযায়ী সে কিন্তু বলতো যে আমার এলাকায় আগামী 100 বছরেও বিদ্যুৎ যাবে না। এটা একটা কেমন ইয়ে না? এই যে চরাঞ্চলেও কিন্তু এখন বিভিন্ন এলাকার চরাঞ্চলেও কিন্তু বিদ্যুৎ চলে গেছে সোলার সিস্টেমের মাধ্যমে। তাইলে যে এলাকায় একসময় হারিকেন বা ওই রকম কুপি বাতি ইত্যাদি বাতি টাতি জেলে লেখাপড়া করা হতো বা শিক্ষার্থীরা রাতে পড়তো, তার সেখানকার পরিবেশ বা সেখানকার ব্যক্তির যে ব্যবস্থা, অথবা শহরে যে ব্যবস্থা অথবা গ্রামীণ যে ব্যবস্থা, আমি কিন্তু কোনো এলাকাকে ছোট করে দেখছি বা সেইভাবে বলছি না, বলছি যে ব্যক্তির সাথে পরিবেশের একটা কিন্তু খুব গভীর সম্পর্ক আছে। এই ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্কটা সমাজকর্মে এই জন্য গুরুত্ব দেয়া হয় যে অনেক সময় আমরা যখন সামাজিক সমস্যাগুলো পড়াই, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা, বিশেষ করে যে কিশোর অপরাধের ক্ষেত্রে আমরা কিন্তু একটি কথার খুব মানে রিভার্স কথা বলি কি অতিরিক্ত শাসন, আবার বলি অতিরিক্ত স্নেহ। যে বাবা মা অতিরিক্ত স্নেহের মাধ্যমে এই তোমার বয়সী কাউকে এত আদর এত স্নেহ দিয়েছেন যে একটুও শাসন করে নাই, সে হয়তো একটু পা স্লিপ করে একটু বিপথে চলে যাচ্ছে। ওই যে ইদানিংকালে কিশোর গ্যাংয়ের কথা শোনা যায়, বা কয়েকদিন আগে রাজশাহীতে যে পুলিশ কিশোর গ্যাং ধরেছে, এই যে এটার ক্ষেত্রে কি অতিরিক্ত আদর, আবার বলা হচ্ছে অতিরিক্ত স্নেহ, এটার কারণে হয়। তাইলে এই যে ব্যক্তির সাথে ওই যদি আমরা স্নেহ ভালোবাসার কথা বলি তাহলে সেটি এক লেভেল থেকে, আবার যদি অতিরিক্ত শাসনের কথা বলি সেটি এক লেভেল থেকে। তাহলে কি হচ্ছে, ব্যক্তির পরিবেশ এবং এর সাথে একটা সামঞ্জস্য বিধান বা একটা মিল করার জন্য কি হচ্ছে, এটার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে পরিবেশ থেকেই আসুক না কেন তাকে একটি ভালো পরিবেশ সৃষ্টি করা, প্রতিবেশ সৃষ্টি করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে তত্ত্ব ও অনুশীলনের সমন্বয়। যেহেতু সমাজকর্ম একটি কি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান, এখানে কিন্তু অনেক তত্ত্বের ব্যাপার আছে। একেবারে যে এটি মানে বাতাসে ভেসে আসে তা কিন্তু না। এখানে সামাজিক বিজ্ঞানের অনেক তত্ত্ব, সামাজিক বিজ্ঞানের অনেক থিওরি, এগুলো কিন্তু এখানে যেমন পাঠদান বা শেখার দরকার আছে, সেরকম আবার সেগুলোকে অনুশীলনের বা প্র্যাকটিসের একটা সমন্বয় করার বিষয় আছে। এরপর আমরা বলছি মূল্যবোধ প্রভাবিত পেশা। এখানে যখন আমি কাজ করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে কিছু মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে হচ্ছে বা সেই মূল্যবোধ আমাকে মেনে চলতে হচ্ছে। যেমন একটু বলি, আইনজীবীরা যিনি বাদী থাকেন অর্থাৎ যিনি কেস করেন তার পক্ষে যেমন থাকে, আবার যে আসামি তার পক্ষেও কিন্তু কিছু আইনজীবী থাকে। এই যে আইনজীবী থাকে, এই আইনজীবী যে সে আসামির পক্ষে বা সেই খারাপ লোকের পক্ষের মানুষ আইনজীবী খারাপ তা কিন্তু না, এটা তার প্রফেশনের একটা মূল্যবোধ বা ভ্যালুজ। যেমন একজন ডাক্তার তোমার আমার যেরকম চিকিৎসা করবে, সেরকম একজন যদি ওই জেলখানার আসামি হাসপাতালে যায় অথবা অন্য কোনো ধরনের খারাপ মানুষ অর্থাৎ যারা অন্যায় কাজ করে, অসামাজিক কাজ করে, এরকম লোক যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার কিন্তু তারও চিকিৎসা করবে। ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে বা অন্য কোনো ওষুধ প্রয়োগ করে মেরে ফেলবে না। মানুষকে মেরে ফেলা সেটি কোন ধরনের রোগী সেটি বড় কথা না, রোগীকে রোগমুক্ত করাই হচ্ছে ডাক্তারের মূল কথা। ওইটা হচ্ছে তার পেশার মূল্যবোধ। পরে আইন বা দেশের বিচার ব্যবস্থা তার বিচার করবে, কিন্তু যে কোনো ধরনের রোগী আসুক, রোগীকে সেবা দেওয়াটাই ডাক্তারের ধর্ম। ঠিক একইভাবে সমাজকর্মীদেরকেও কিন্তু কিছু মূল্যবোধ দ্বারা তারা প্রভাবিত বা সেই মূল্যবোধের উপর ভিত্তি করে তাদেরকে কাজগুলো করতে হয়। এই হচ্ছে সমাজকর্মের বিশেষ বৈশিষ্ট্য। এখন যদি আমরা এই আমাদের এই সাধারণ বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র বা বিশেষ বৈশিষ্ট্যকে যদি আমরা একটা কনক্লুশনে আনি, তাহলে কি দাঁড়াচ্ছে, কনক্লুশনে আনলে এরপরেও আরো কিছু আছে, যেমন বলা হচ্ছে ত্রিবিধ পদক্ষেপ। ত্রিবিধ পদক্ষেপ যেটা আমরা শুরুতেই বলছিলাম, ত্রিবিধ পদক্ষেপের মধ্যে আছে কি প্রতিরোধ অর্থাৎ না হতে দেয়া, প্রতিকার হলে সেটার ব্যবস্থা নেয়া, আর বলা হচ্ছে উন্নয়নমূলক অর্থাৎ কোন ডেভেলপমেন্ট জাতীয় কাজ। আর একটু ছোট উদাহরণ দিলে বুঝবে। অথবা তোমাদের তো প্রত্যেকেরই কিন্তু এই যে 6টি টিকা নিয়ে আসে না, ছোটবেলায় নিয়েছো, মনে নাই, মনে থাকারও কথা না। সেই 6টি টিকা কিন্তু তোমার কি, ওইটা করেছে তোমাকে
প্রতিরোধের কাজ, যেন তুমি হাম, ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা এই রোগগুলোতে তুমি যেন আক্রান্ত না হও। এই জন্য কিন্তু প্রথমে যে টিকাগুলো তোমার জন্মের পরপরই দিয়ে দেওয়া হয়েছে তোমাকে, সেটি হচ্ছে তোমার প্রতিরোধমূলক, অর্থাৎ হতেই দেওয়া যাবে না। এরপরে এই যে আমাদের ইদানিংকালে আমরা কি শুনছি যে করোনা ভাইরাসের কি বের হবে, ভ্যাকসিন বের হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হলে সেটা হবে প্রতিরোধ। বোঝা গেছে? আমরা করোনাতে আক্রান্ত না হয়েও যে ভ্যাকসিনটি নিব বা যে ভ্যাকসিনগুলো এখন বিভিন্ন ক্ষেত্রে আমরা ভ্যাকসিনগুলো নিই, এইটা কিন্তু প্রতিরোধ করা এর কাজ। কিন্তু আল্লাহ না করুক আমরা অসুস্থ হয়ে গেলাম, জ্বর হলো, বা অনেকে করোনা থেকে আবার সুস্থ হয়ে উঠছে, যে করোনা হয়ে গেছে। এই যে মানুষটির করোনাতে আক্রান্ত হয়েছে তার জন্য যে ট্রিটমেন্ট দেওয়া হলো, এইটা কিন্তু প্রতিকার। ঠিক আছে? যে অসুস্থ হয়ে গেছে বা সেই রকম খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে, এখন সেখান থেকে তাকে আপগ্রেড করা, এটা হচ্ছে প্রতিকার। মানে হওয়ার পরে যেটাকে ভালো করা, এটা প্রতিকার। আর একটা ভূমিকা ত্রিবিধ, সেটা হলো উন্নয়নমূলক। সেই উন্নয়নমূলকের আওতায় কিন্তু আমরা আছি, যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি, অথবা যে যে আক্রান্ত হয়েছে তারা কিন্তু যেন পুনরায় আক্রান্ত না হয়, এই জন্য তারা কিন্তু আরো বেশি সতর্কতার সাথে কাজ করছে বা সতর্কতার সাথে জীবনযাপন করছে। কোনো ভিড়ের মধ্যে যাচ্ছে না, মাস্ক লাগিয়ে রাখছে, অথবা কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধুচ্ছে, অথবা স্যানিটাইজার ব্যবহার করছে, সেরকম ভাবে ইয়াতে আসে না। এই যে কাজগুলো করা, এইটাই হচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নয়ন। এই ভূমিকাটাকে বলা হচ্ছে ত্রিবিধ ভূমিকা। হচ্ছে তিন বিধ মানে প্রকার, তিন রকমের ভূমিকা: প্রতিরোধ, প্রতিকার এবং উন্নয়নমূলক পদক্ষেপ। এটি একটি সাধারণ বৈশিষ্ট্যের, বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে। তারপর বলা হচ্ছে সুনির্দিষ্ট পেশাগত সংগঠন। প্রত্যেকটা পেশার কিন্তু পেশাদারিত্ব বা পেশাগত সংগঠন আছে। যেমন তোমাদের কোনো আত্মীয় স্বজন বা বাবা বা অন্য কেউ যদি ডাক্তার থাকেন, তাহলে দেখবেন যে ওনারা এরকম ডাক্তারদের সংগঠন আছে, বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এই যে ডাক্তারদের সংগঠন, তারা করে কি, ডাক্তারদের যত ধরনের সুযোগ সুবিধা বা ডাক্তারদের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের এই পেশাগত সংগঠন তাদের স্বার্থ দেখে কাজ করে। আমাদের শিক্ষকদেরও কিন্তু আছে। আমরা যারা কলেজ লেভেলের শিক্ষক আমাদের আছে, স্কুল লেভেলের যারা শিক্ষক তাদের আছে। এই সুনির্দিষ্ট পেশার যারা লোক, তাদের পেশাগত সংগঠন থাকে বা আছে। এই বিশ্বব্যাপী কিন্তু এরকম পেশাগত সংগঠন আছে। তোমরা যদি যারা যারা বই কিনেছো, বই উল্টে দেখেছো, NASW নামে একটা প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। NASW হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। আমেরিকা ভিত্তিক একটি সারা পৃথিবীর সমাজকর্মীদের নিয়ে একটি সংগঠন। এরকম দেশে বা বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন আছে। এই সুনির্দিষ্ট পেশাগত সংগঠন, সমাজকর্মীদের একটি পেশাগত সংগঠন আছে, এটিও সমাজকর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য। তারপর বলা হচ্ছে কর্মী সাহায্যার্থী সম্পর্ক, অর্থাৎ যে সমাজকর্মী তিনি আর যে সাহায্য গ্রহণ করবেন তাদের মধ্যে একটা সম্পর্ক। সমাজকর্মের ভাষায় যেটাকে বলা হয় পেশাগত সম্পর্ক। এই পেশাগত সম্পর্কের আবার ছোট্ট একটি ইংরেজি আছে, র্যাপোর্ট বা র্যাপো। এই যে পেশাগত সম্পর্ক, কর্মী এবং সাহায্যার্থীর যে সম্পর্ক, এই কর্মী সাহায্যার্থীর সম্পর্কের উপর ভিত্তি করেই মূলত সমাজকর্মের কাজগুলো করা হয় বা করা হচ্ছে। এরপর বলা হচ্ছে সর্বশেষ যেটা বৈশিষ্ট্য, সেবাকর্মের সমন্বয়, অর্থাৎ প্রত্যেকটা সেবাকর্মের সাথে প্রত্যেকটা সেবার একটা সমন্বয় ঘটানো। যে ওই যে মেডিকেল সোশ্যাল ওয়ার্কের কথা বলছি, সেই চিকিৎসা যে বিভাগ, চিকিৎসা বিভাগের সাথে সমাজসেবা বিভাগের একটা সমন্বয় ঘটানো, অথবা স্কুল সমাজকর্মের ক্ষেত্রে যেটা হচ্ছে স্কুলের সাথে এই যে সমাজকর্মের একটা সমন্বয় ঘটানো। এই প্রত্যেকটা সেবার একটি সমন্বয় ঘটানোই হচ্ছে এই ব্যাপারটি। তাহলে এই হচ্ছে মূলত আমাদের যে সমাজকর্মের স্বতন্ত্র বা নিজস্ব কিছু বৈশিষ্ট্য। আমরা এখানে এই স্লাইডে 6টি দেখছি এবং পরবর্তী স্লাইডে আরো 5টি, মোট 11টি আমরা বৈশিষ্ট্যকে চিহ্নিত করতে পারি। এই কারণে 11টি চিহ্নিত করা হচ্ছে যে আমাদের লেখার সময় তো সীমিত। আর আরেকটু আমি বিষয় বলে রাখি,
আমরা যখন একটি অধ্যায় শেষ হবে সেই অধ্যায়ের শেষে গিয়ে আমরা একদিনের একটি ক্লাস করব যে আমাদের প্রশ্নগুলোর ধরন কি হবে এবং উত্তরগুলি কেমন হবে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি না হয় আমি আগামী ক্লাসে আমার ফোন নাম্বার দিয়ে দিব, তোমরা সরাসরি আমাকে ফোন করে বিষয় ওই তোমাদের নিডগুলি অর্থাৎ চাহিদাগুলি তোমরা আমাকে জানাতে পারো, সেইভাবে আমরা আলোচনা করব। তবে আশা করি যে আমরা একটা অধ্যায় শেষ করে সেই অধ্যায়ের যে কোন ধরনের প্রশ্ন এই এমসিকিউ কি হতে পারে আর সিকিউ কি হতে পারে আমরা সেইভাবে আমরা আলোচনা করব। এই সমন্বয় গেল। এরপরে যদি আমরা আসি, আমরা সর্বশেষ অবস্থায় চলে এসেছি। অনেকক্ষণ তো ক্লাস করলাম যে আমরা বৈশিষ্ট্যগুলোকে কি বলছি যে সমাজকর্মকে অন্যান্য পেশা থেকে বা অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে একটা পৃথক সত্তা দান করেছে। কি হচ্ছে পৃথক সত্তাটা? এটা ব্যবহারিক এবং সাহায্যকারী পেশা হিসেবে তো প্রতিষ্ঠিত করেছে, এবং এই জায়গাটাই এটা কি করেছে, এই এইচ.এম. বার্টলেট নামে একজন সমাজবিজ্ঞানী তিনি কি বলছেন সমাজকর্ম হচ্ছে এমন কতগুলো উপাদানের সমষ্টি যেগুলি কোনোটি অসাধারণ নয়। আগে এইটুকু কথায় আসি যে সমাজকর্ম এমন কতগুলো উপাদানের সমষ্টি যেগুলি কোনোটি অসাধারণ নয়। তার মানে খুব সাধারণ কথাবার্তা, আমাদের চারিদিকে ঘটে যাওয়া এবং আমাদের অনেকটাই কিন্তু জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বিষয়। তাই কোনোটা অসাধারণ কিছু বিষয় নেই, সবগুলোই সাধারণ বিষয়। কিন্তু কি হচ্ছে, এগুলোর সমবেত অবদান, এগুলোকে যখন একসাথে করা হচ্ছে, এটা অন্য যে কোনো পেশা থেকে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। কি স্বতন্ত্র মর্যাদা দান করেছে? চিকিৎসা বিজ্ঞান আমি জানি না, কিন্তু একজন সাধারণ মানুষকে আমি চিকিৎসা সেবা পেতে সহায়তা করছি। আমি স্কুলের টিচার না, তারপরেও কিন্তু একজন ওই কিশোর বয়সীকে রেগুলার স্কুলে আনার ক্ষেত্রে, যদিও এই কর্মসূচিটি বাংলাদেশে নাই কিন্তু বিশ্বের অন্যান্য দেশে আছে, তাকে আমি মুক্ত করতে পারছি কোথা থেকে? তাকে কিশোর গ্যাং হওয়া থেকে কিন্তু আমি মুক্ত করতে পারছি। তাহলে দেখা যাচ্ছে খুব সাধারণ সাধারণ জিনিস কি করেছে, একটা অসাধারণ জিনিস তৈরি করেছে। সমাজকর্মের বৈশিষ্ট্য এটাই বলছে, বা বার্টলেট এই কথাটাই বলছে যে এটা সবগুলোই খুব সাধারণ, আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ বিষয়। আর এই জীবনের সাথে ঘনিষ্ঠ বিষয়গুলোকে কি করছে, আমাদেরকে এই সমাজকর্ম পেশাটাকে অন্য পেশা হতে আলাদা একটা স্বাতন্ত্র্য দান করেছে। এখন যদি প্রশ্ন করো যে স্যার আপনার পেশাটা কি আলাদা দান করেছে, না, আমি যেহেতু শিক্ষকতার সাথে জড়িত, অন্যান্য সাবজেক্টের স্যারদের মতো, অর্থাৎ একজন অর্থনীতি স্যারের মতো অথবা একজন বাংলা স্যারের মতো আমি সমাজকর্ম পাঠদানের সাথে সরাসরি জড়িত। কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটি জিনিস আমার সাবজেক্টের কারণে আমার শুধু না, আমাদের সকল সহকর্মীর মধ্যে আমার সেই দায়িত্বটা বা দায়বোধটা থাকে। সেটি হচ্ছে তোমার যদি এই লেখাপড়া চলাকালীন সময় বা এই কলেজে অবস্থানকালীন সময় তুমি কোনো অসুবিধার মধ্যে পড়ে যাও বা পড়ো, তাহলে তোমাকে সেই অসুবিধা থেকে উত্তরণ ঘটানোর জন্য তুমি সমাজকর্মের শিক্ষার্থী না হলেও তুমি সায়েন্স শিক্ষার্থী হও অথবা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হও অথবা অনার্সের অন্য কোনো বিভাগের শিক্ষার্থী হও, তোমাকে সেই সাপোর্টটি বা সেই সহযোগিতাটুকু দেওয়ার জন্য সমাজকর্মের শিক্ষকরা তাদেরকে আলাদাভাবে বলতে হয় না, তারা তাদের পেশাগত দায়িত্ব বা সাবজেক্টের দায়িত্ব হিসাবেই পালন করে। এখন তুমি যদি বলো যে স্যার আমাকে কি সমাজকর্মের শিক্ষার্থী হিসাবে বা আমি এই পেপারটি নিয়েছি বলে কি আমাকে এই ভূমিকা পালন করতে হবে? না, তোমার জন্য এই ভূমিকা না। তুমি একজন শিক্ষার্থী হিসাবে অন্যান্য বিষয় যেভাবে তুমি পড়বে বা শিখবে, তার সাথে সাথে তুমি যদি একটু সচেতন থাকো, একটু সমাজ সচেতন হও, তাহলে তুমি অনেক কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। আবার একটু যদি তুমি মিতব্যয়ী হও, তাহলে তোমার সম্পদের সদ্ব্যবহার এর সাথে সাথে কি হয়ে যাচ্ছে, সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু তোমার মধ্যে এই ফিলিংস গুলো তোমার পড়ে শুধু না, তোমার ভিতর থেকেই তোমার মধ্যে সৃষ্টি হবে। এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনা। আমরা আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। যারা লাইভে আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর
যারা পরে রেকর্ডেড ক্লাস দেখবে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে, যদি ইতোমধ্যে তোমরা বই সংগ্রহ করে ফেলো বা বই কিনে ফেলো অর্থাৎ কিনেছো, তাহলে আগামী ক্লাসের জন্য তোমরা সমাজকর্মের পরিধি এই পাঠটি একটু দেখে আসবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।